হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে আমাকে জানিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 12-এর ধারক ধারকত্ব চ্যাপ্টারের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। আচ্ছা, এই ক্লাসটা শুরু করার আগে আমি কিছু বলি। এর আগের যে ক্লাসগুলো হয়েছে ধারক ধারকত্বের চ্যাপ্টারের, সেগুলো কোনো পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় বা দুটি পরিবাহী আধান বন্টন, সেটা সমবিভব সম্পন্ন হতে পারে আবার অসমবিভব সম্পন্ন হতে পারে। এগুলো অলরেডি আগের ক্লাসগুলোতে আলোচনা হয়ে গেছে। যদি কোনো ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ওইগুলো না দেখো তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে ওই সব ক্লাসগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো ফলো করে নিতে পারো। সেগুলো ফলো করার পরে যদি এটা দেখো, এই ভিডিওটি দেখো, তাহলে মনে হয় ভালো বুঝতে পারবে। না হলে বুঝতে পারবে একটু সমস্যা হবে, সেগুলো বুঝলে আরও ভালো হতো। চলো শুরু করি। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব শুরু করার আগে একটা সমান্তরাল পাত ধারক এঁকে নিতে হবে। একটি সমান্তরাল পাত ধারক আমি এঁকে নিলাম। এখানে সমান্তরাল দুটো পাত নেওয়া হয়েছে। পাত দুটোর নাম দেওয়া হচ্ছে, একটা এ আর একটা বি পাত। এখানে অনেক কিছু লিখতে হবে, সেই লেখাগুলো আমি যেগুলো বলছি সেই রকমভাবে লিখো। বইয়ের ভাষা পুরোপুরি না লিখে নিজের মতো করে নিজে লেখার চেষ্টা করো, তাহলে অনেক সুবিধা হবে এবং নিজে মডিফাই করতে পারবে যে তোমার কি ভুল হচ্ছে আর কি ভুল হয়নি। দেখো কিরমভাবে লিখবো, যেরমভাবে বলছি সেরমভাবে লেখার চেষ্টা করবে। এ এবং বি দুটি সমান্তরাল পাত নেওয়া হলো, যাকে একটি ধারক হিসেবে চিহ্নিত করতে পারি আমরা। ঠিক আছে, ধারক হিসেবে চিহ্নিত করব। এ পাতকে আমরা প্লাস কিউ আধান দিলাম এবং বি পাতকে আমরা ভূ সংলগ্ন মানে গ্রাউন্ড করে দিলাম, ভূমিস্থ করে দিলাম। এ পাতের ধরে নিলাম ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা, এবং এ আর বির মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম ছোট হাতের ডি। তাহলে আবার বলছি, একটি সমান্তরাল পাত ধারক নেওয়া হলো যার দুটি পাত এ এবং বি। এ পাতকে প্লাস কিউ আধান দ্বারা আহিত করা হয়েছে এবং বি পাতকে ভূ সংলগ্ন করা হয়েছে। এ পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি আলফা এবং এ ও বি এর মাঝের দূরত্ব হলো ডি। এবারে কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। এই যে ডিটা নেওয়া হয়েছে, এই ডিটা কিন্তু এই যে দুটি পাত নেওয়া হয়েছে তাদের দৈর্ঘ্য এবং প্রস্থর চেয়ে অত্যন্ত ক্ষুদ্র, মানে এই মাঝের যে গ্যাপটা অত্যন্ত ক্ষুদ্র। আরও একটা কথা, এই যে মাঝের যে মাধ্যমটা আছে, এই যে মাঝে যে মাধ্যমটা এ আর বি পাতের মাঝে যে মাধ্যমটা আছে, এই মাধ্যমের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছে কে। ধরে নাও পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। আবার একটা জিনিস, যেটা যেহেতু এই দুটি পাত সমান্তরালভাবে আছে এবং সমদূরবর্তী আছে, তাই এর মাঝে যে তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যাবে, এই যে মাঝে যে গ্যাপটা আছে, এই মাঝে যে তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যাবে সেটা হবে সুষম। অর্থাৎ কি হবে, বলরেখাগুলো কি হবে, বলরেখাগুলি সোজাসুজি এ পাত থেকে বি পাতে চলে আসবে, কোনো দিকে না বেঁকে সোজাসুজি এ পাত থেকে বি পাতের দিকে চলে আসবে। কিন্তু এই যে ধারের দিকে তড়িৎ ক্ষেত্রটা একটু অসম প্রকৃতির হয়ে যায়, সেই জন্য কি হয়, ধারের দিকে একটু এরকম বাঁকতে শুরু করে। কিন্তু এখানে আমরা এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করার জন্য এইগুলোকে আমরা ধারের দিকগুলোকে নেগলেক্ট করে আমরা এটা শুরু করব। বোঝা গেল? তাহলে মাঝের যে তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যাবে সেটা হবে সুষম, আর ধারের দিকে অসম হয় সেগুলোকে আমরা নেগলেক্ট করে এই প্রমাণটা শুরু করব। এবারে যেহেতু তোমাকে বলে দেওয়া হয়েছে এ পাতে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, তাই যে প্লাস কিউ আধান
দেওয়ায় দেওয়ায় আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা কি ঘনত্ব সিগমা সমান কি জানি? সিগমা সমান আধান বাই তার ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল এ পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? ক্রস সেকশন এরিয়া যেটা কত হবে? আলফা। তাহলে কিউ বাই আলফা। আবার তোমাকে যেহেতু প্লাস কিউ আধান এ পাতে দেওয়া হয়েছে আর বি কে ভূসংলগ্ন করা হয়েছে, তাই বি পাতে কিন্তু মাইনাস আধান আবিষ্ট হবে। আর এতে ছিল প্লাস, আর এখানে হবে মাইনাস আধান আবিষ্ট হবে। এবারে তোমাকে মনে রাখতে হবে, মনে রাখতে না, এর আগের তড়িৎ ক্ষেত্র ক্লাসটা তোমাকে জানতে হবে। তড়িৎ ক্ষেত্র ক্লাসে কি ছিল সেটা আমি আগে ক্লাসগুলোতে করিয়েছি, সেটা দেখে নিও। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে ছিল যে একটি অসীম দৈর্ঘ্যের কোনো পাতের কাছে যদি কোনো বিন্দু রাখা হয়, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু আমরা একটা সমীকরণ বের করেছিলাম, কিন্তু এখানে সেইটা বের করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা ডাইরেক্ট জেনে বসাবো। কেমন একটা দেখো, এই যে পাতের মাঝে যদি কোনো একটা বিন্দু নেওয়া হয়, মনে করলাম যে কোনো একটা বিন্দু, এই বিন্দু কাছে এ বি পাতটা কিন্তু একটি অসীম আকৃতির। যেমন একটা উদাহরণ বলতে পারি যে মনে করো আমাদের সামনে কেউ একটা ডাইনোসর এলো, তাহলে আমরা কি মনে করবো? বিশাল আকার ডাইনোসর, জায়েন্ট, বিশাল আকার। তেমনি তুমি একটা পিঁপড়ের সামনে দাঁড়াও, তুমি নিজে, পিঁপড়েটা তোমাকে মনে করবে একটা বিশাল আকার জন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে। ঠিক একই রকম এই পাতটা এতটাই বড় যে এই বিন্দুর কাছে এটা আকার বিশাল আকৃতির। তাহলে এই অসীম আকৃতির পাতের থেকে কিছু দূরে যদি কোনো একটা বিন্দু রাখা হয়, তার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর একটা মান পাওয়া যায়। সেটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, ই সমান সিগমা বাই টু এপসাইলন, সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এই সমীকরণটা আমাদের কাজে লাগবে। এটা থিওরিতে লেখা দরকার নেই, মনে রাখার জন্য, মনে করার জন্য আমি এটা বলে দিলাম। কি লিখবে এখানে? তাহলে লিখবে এ ও বি পাতের মাঝে একটি বিন্দু নিলে, ওই বিন্দুর সাপেক্ষে কি মনে হবে? ওই বিন্দুর সাপেক্ষে পাত দুটি অসীম মনে হবে, অসীম মনে হবে। অতএব কি লিখব? অতএব এ পাতে প্লাস কিউ আধানের জন্য ওই বিন্দুতে প্রাবল্য কত হবে? আমরা এই জিনিসটা লিখব। প্রাবল্য E1 ধরে নিলাম, E1 সমান সিগমা বাই 2 এপসাইলন নট। এবারে এই 2 এপসাইলন নট নয়, সরি এপসাইলন, এবার এপসাইলনকে এপসাইলন নটে প্রকাশ করতে গেলে 2k এপসাইলন নট। কেন এটা k এপসাইলন নট লিখেছি? কারণ আমরা জানি এপসাইলন সমান k এপসাইলন নট, এইটা, এই জন্য এখানে লেখা হয়েছে। তাহলে E1 সমান আমরা কি লিখব? এটা। আবার একই রকম ভাবে বি পাতের জন্য, বি পাতে মাইনাস কিউ আধানের জন্য ওই বিন্দুতে প্রাবল্য কত হবে? প্রাবল্য
E2 সমান আমরা কি লিখব, সিগমা বাই 2 এপসাইলন, কে এপসাইলন করে দিলাম, কে এপসাইলন নট, সিগমা বাই 2 কে এপসাইলন নট। তাহলে এ এবং বি, এই যে দুটো পাত নেওয়া হয়েছে, এ এবং বি দুটি পাতে মোট প্রাবল্য কত সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যে এখানে যে E1 এ পাতের জন্য এই যে প্রাবল্য নেওয়া হয়েছে, এর দিকটা কোন দিকে হবে, এ থেকে বির দিকে। তাহলে এটা হবে এ বি অভিমুখে, এ বি অভিমুখে, ঠিক আছে, এ বি অভিমুখে। আর এটা কি হবে, এটাও সেই একই অভিমুখে হবে নাকি, এটাও কি হবে, আমরা কি প্রাবল্যের দিক জানি কি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ আধানের দিক থেকে নেগেটিভের দিকে, এই তো, কিংবা আমরা পজিটিভ থেকে বেশি, পজিটিভ থেকে কম পজিটিভ দিকে, এই তো। তাহলে E2 দিকও কোন দিকে হবে, সেই একই দিকে, একই অভিমুখে যাত্রা করবে। তাহলে পাত দুটির মধ্যবর্তী সমস্ত বিন্দুতে এবি অভিমুখে যদি প্রাবল্য হয়, এটাও আমরা লিখে দিলাম এবি অভিমুখে, যদি সমস্ত অভিমুখে হয়, তাহলে মোট প্রাবল্য কত হবে। অতএব মোট প্রাবল্য, মোট প্রাবল্য ই সমান আমরা কি লিখব, E1 প্লাস E2, যেহেতু একই অভিমুখে যাচ্ছে সেহেতু কি করতে হবে, যোগ করতে হবে। এটা যদি বিপরীত অভিমুখী হতো তাহলে কি করতাম, বিয়োগ করতাম। তাহলে E1 আর E2 যদি যোগ করে দিই, তাহলে সিগমা বাই 2 কে এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 কে এপসাইলন নট, তাহলে হয়ে যাবে এটা সমান সিগমা বাই কে এপসাইলন নট, ঠিক আছে। সিগমা বাই কে এপসাইলন, তাহলে ই সমান হয়ে গেল, একটু ভালো করে লিখে দিই, সিগমা বাই কে এপসাইলন নট। এই যে প্রাবল্যটা পেয়েছি, এটা হচ্ছে বল হিসেবে কাজ করবে। প্রাবল্য তো একটি বল, বল হিসেবে কেন, প্রাবল্য একটি যেহেতু বল, তাহলে এটা, এই বলটার জন্য আমরা কি বের করতে চাইছিলাম, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, তাই তো। তাহলে এখানে আমরা ধারকত্ব বের করার আগে বিভবটা জেনে নিই। তাহলে পাত দুটির মধ্যে বিভব কত, তাহলে পাত দুটির মধ্যে বিভব, সুতরাং পাত দুটির বিভব পার্থক্য ভি সমান, পার্থক্য ভি সমান আমরা কি লিখব, একক আধানকে বি পাত থেকে, একক আধানকে বি পাত থেকে এ পাতে নিয়ে যেতে, তাহলে একক আধানকে বি থেকে এ পাতে নিয়ে যেতে কৃতকার্য, নিয়ে যেতে কৃতকার্য। এবার কার্য সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ। তাহলে এখানে বলটা কত, এখানে বল হবে প্রাবল্য ই, আর সরণটা কত হবে ডি পরিমাণ, ওদের দুজনের মধ্যবর্তী দূরত্ব ডি ছিল, তাহলে এখানে হবে বল ইন্টু সরণ মানে ই ইন্টু ডি, ইটা হচ্ছে প্রাবল্য আর ডিটা হচ্ছে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে বল ইন্টু সরণ। বলের মান কত বেরোলো একটু আগে, সিগমা বাই কে এপসাইলন, তাহলে সিগমা বাই কে এপসাইলন নট ইন্টু ডি, তাহলে ইন্টু ডি, এটা গেল তোমার বিভব বের হলো। তাহলে ধারকত্ব কত, তাহলে বিভব যদি বেরিয়ে যায় ধারকত্ব বের করতে কত, তাহলে ধারকের ধারকত্ব যদি ধরে নিই, ধারকের ধারকত্ব সি হলে, সি সমান আমরা কি জানতাম, কিউ বাই ভি, আধান বাই বিভব। বিভবের মান আমরা পেয়ে গেছি অলরেডি, বিভবের মান হচ্ছে সিগমা ডি বাই কে এপসাইলন নট। তাহলে আমরা বসিয়ে দেবো এখানে কিউর মানটা কত, কিউর মানটা এর আগে তুমি একদম প্রথমে লিখেছিলাম
সিগমা সমান কিউ বাই আলফা, তাহলে কিউ সমান কি লিখবো, সিগমা ইন্টু আলফা, এই একটা মান, এই মানটা নিয়ে ওখানে বসাবো, আর একটু আগে যে মানটা পেয়েছি সেটা বসাবো, তাহলে সিগমা আলফা বাই কি হবে, সিগমা আলফা বাই সিগমা ডি বাই কে এপসাইলন নট। এবারে এটাকে ঘুরিয়ে দাও, উল্টে দাও, উল্টে দিলে এটা উপরে চলে যাবে, উপরে উঠে যাবে কি কে এপসাইলন নট উপরে উঠে যাবে, আলফা যেমন আছে তেমন থেকে যাবে, আর সিগমা কেটে যাবে, তাহলে নিচে থাকবে ডি। তাহলে সি সমান হয়ে গেল কি, সি সমান কে এপসাইলন নট আলফা বাই ডি। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন ধারক ধারকত্বের জন্য। ঠিক আছে, ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের জন্য যেটা তোমাকে বের করতে হবে, এটা ক্যাপাসিট্যান্স, তো এই ক্যাপাসিট্যান্স বের করার জন্য তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট প্রয়োজন হবে। ঠিক আছে, পারমিটিভিটি প্রয়োজন হবে, তারপরে ক্রস সেকশন এরিয়ার প্রয়োজন হবে, আর দুটো পাতের মধ্যে ডিস্টেন্সটা তোমার লাগবে। এই ফর্মুলা দিয়ে প্রচুর পরিমাণে অঙ্ক কিন্তু তোমাকে করতে হবে। তাহলে ফর্মুলাটা একদম মনে রাখো যে সমান্তরাল পাত ধারকের ধারকত্বর সমীকরণ হলো কে এপসাইলন নট আলফা বাই ডি, কে এপসাইলন নট আলফা বাই ডি, যেখানে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এ হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে, কিন্তু এই যে জিরো দেওয়া আছে নট, এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আলফাটা কি, আলফা হচ্ছে এ তলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ডিটা হচ্ছে ওই তল দুটি এ এবং বি যে পাতটা নেওয়া হয়েছে সেই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব। এবারে সিজিএস পদ্ধতিতে যদি বলে দেওয়া হয়, আচ্ছা সিজিএস পদ্ধতি বলার আগে ওই যে পাত দুটো নেওয়া হয়েছিল, পাত দুটির মাঝে যে মাধ্যমটা নেওয়া হয়েছিল তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়েছে কে। মাঝে যদি বায়ু থাকতো, তাহলে বায়ু থাকলে কি লিখবো, মধ্যবর্তী মাধ্যম, পাত দুটির মধ্যবর্তী মাধ্যম বায়ু থাকলে, পাত দুটির মধ্যবর্তী স্থানে বায়ু থাকলে তখন কে এর মান কত হবে, 1। সমীকরণটা কি দাঁড়াবে, সি সমান এপসাইলন নট আলফা বাই ডি। এবার এপসাইলন নটের মান তো তুমি জানো 8.854 ইন্টু 10⁻12, এই মানটা তুমি যদি বসাও তাহলে আলফা আর ডির মান যদি জানতে পারি তাহলে সির মান পেয়ে যাবো। এবারে সিজিএস পদ্ধতিতে যদি এই মানটা বলা হয়, সিজিএস পদ্ধতিতে এপসাইলন নটের মান কত, 1/4 পাই, তাই না? তাহলে সি সমান কত হবে, সি সমান কে এপসাইলন বাই 4 পাই ডি, এটা সিজিএস পদ্ধতিতে হয়ে গেল। এবারে এই যে পাত ধারকগুলো দেওয়া হয়েছে, এই সমান্তরাল পাত ধারক যদি অসংখ্য দেওয়া হয়, তাহলে অসংখ্য বলতে এ একটা পাত, এ একটা পাত, এ একটা পাত, এ একটা পাত, এন সংখ্যক পাত দেওয়া হয়েছে, তখন তার ধারকত্ব কত হবে, তখন তার ধারকত্ব সি সমান, আমাদের সমীকরণ কি ছিল, সি সমান কে এপসাইলন নট আলফা বাই ডি ছিল। এবার এখানে যদি এন সংখ্যক পাতগুলো আছে, এখানে দেখো তো কটা পাত আছে, 1 2 3 4, চারটে পাত আছে, তাহলে এখানে কি 4 লিখবো, বলছে না 4 লেখা যাবে না, আমাদের দেখতে হবে মাঝখানে কটা শূন্যস্থান আছে, কটা শূন্যস্থান আছে, এই একটা শূন্যস্থান, এই একটা শূন্যস্থান, এই একটা শূন্যস্থান, কটা আছে, 3টে। তাহলে 4 মাইনাস মানে 4 মাইনাস যদি 1 করি, তাহলে যেটা সেই শূন্যস্থানগুলো পাওয়া যাবে সেই শূন্যস্থানটাই সংখ্যা এখানে বসবে। তাহলে এখানে যদি এন সংখ্যক করা হয়, এন সংখ্যক মাইনাস যদি 1 করি, এন মাইনাস 1, তাহলে এর শূন্যস্থানের সংখ্যা পেয়ে যাব, ফাঁকা জায়গার সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে এন সংখ্যকের জন্য হবে এন মাইনাস 1 ইন্টু কে এপসাইলন নট আলফা বাই ডি। এটা অসংখ্য পাত ধারক যদি একসঙ্গে সংযোগ করে দেওয়া হয় তার ফর্মুলা এটা বেরোবে। এই সমীকরণটা থেকে একটা কথা মনে রেখো, অঙ্ক করার জন্য খুব কাজে লাগে। এই সমীকরণটা কে তো কনস্ট্যান্ট, এপসাইলন নট তো কনস্ট্যান্ট, এদের একটা নির্দিষ্ট মান আছে, আর এন সংখ্যকটা এটা বাদ দাও। এখানে এই সিটা যদি বলা হয় কোনো একটা পাত ধারকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধ্রুবক, তাহলে ডির সঙ্গে কি হবে,
সমস্তটাই ধ্রুবক হয়ে গেলে তার ডির সঙ্গে কী হবে, ব্যস্তানুপাত হয়ে যাবে। তাহলে সি প্রপোর্শনাল টু 1/d, এটা হয়ে যাবে একটা সম্পর্ক। আবার যদি ডিটাও কনস্ট্যান্ট বলে তাহলে তখন আলফাটা যদি ভ্যারিয়েবল হয়ে যায় তখন সি ইজ প্রপোর্শনাল টু আলফা হয়ে যাবে, সি ইজ প্রপোর্শনাল টু আলফা। তাহলে এখান থেকে দুটো জিনিস আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে ধারকত্বের, কোনো ধারকের ধারকত্ব তার মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতি এবং কোনো ধারকের ধারকত্ব তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতি। সমীকরণ দুটি খুব ইম্পর্টেন্ট অঙ্কর জন্য, ঠিক আছে? এই সমীকরণ দুটি অঙ্ক ক্ষেত্রে খুব কাজে লাগে। এই রকম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অ্যাটেন্ড করার জন্য বেল আইকনটি ক্লিক করে দাও সবার আগে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। থ্যাংক ইউ।